কি রে তুর্য, তুই আমাকে না বলে আমার ফোন ধরলি কেন? কেন? এতে পারমিশন নেওয়ার কি আছে? কি আছে মানে? তুই আমার ফোন ধরবি কেন? তুমিও তো আমার ফোন ধরো আমার পারমিশন ছাড়া। কই, তখন তো আমি কিছু বলি না। তুই ছেলে মানুষ আর আমি মেয়ে। তো কি তো? আমার ফোনে কত কিছু থাকতে পারে। আর তাছাড়া আমি আমার ফোনে কোনো পাসওয়ার্ডও দিই না, যাতে তাড়াতাড়ি ফোন খুলে যায়। ও আচ্ছা, তোমার বেলায় পার্সোনাল হয়ে যায় আর আমার বেলায় কিছু না। আমার ফোনেও তো কত কিছু থাকতে পারে। একটা থাপ্পড় দিব বেয়াদব। এই তোর বয়স কত? সবেমাত্র ইন্টারে উঠেছিস, ফোন পেয়েছিস বেশি দিনও হয়নি। তোরা তো কিসের পার্সোনাল? আর আমি তোর ফোন ধরি জাস্ট ক্যামেরার জন্য। তোর ফোনের ক্যামেরা ভালো, ছবি তুলে সেগুলো আমার ফোনে নিয়ে আবার ডিলিট করে দিই, তাও তোর সামনেই। বাহ, কি সুন্দর নিয়ম। তোমার সব কিছু প্রাইভেট আর আমি যেন পাবলিক প্রপার্টি। বেশি কথা বলিস না তো। ছোট থেকে তোকে মানুষ করেছি আমি, তোর কি কি আছে না আছে সব আমার জানা। মানুষ করছো মানে? আমি কি বিড়াল ছানা ছিলাম নাকি? তার থেকেও বেশি ছিলি। ছোটবেলায় সারাদিন আমার পিছনে পিছনে ঘুরতি, নীলাপু এটা নীলাপু ওটা। এখন 2 দিন ফোন হাতে পেয়ে অনেক বড় হয়ে গেছিস। বড় তো হবই, সবসময় বকা খাওয়ার বয়সে থাকবো নাকি? হুম, আমার কাছে তুই সবসময় ওই ছোট্ট তোর্যই থাকবি। এটাই সমস্যা, তুমি এখন আমাকে বাচ্চা ভাবো। কারণ তুই বাচ্চাই। সবসময় কল দিলে এমন ভাবে হ্যালো বলিস যেন মনে হয় একটা শিশু বাচ্চা। অন্তত তোমার মতো না, ফোন ধরেই কি হয়েছে বলে এমন রাগ দেখাও যেন মনে হয় আজরাইল। তুই আজকাল অনেক বেশি মুখে মুখে কথা বলিস কিন্তু। তোমার সাথে না বলে উপায় আছে? সবসময় জেরা করো আমাকে। জেরা না, নজর রাখি। তুই কোন মেয়ের সাথে কথা বলিস, কোথায় যাস, কি করিস, এসব না দেখলে পরে খারাপ কিছু হলে কে সামলাবে? ও, তাহলে আসল কথা এটা, তুমি আমার ওপর গোয়েন্দাগিরি করো? অবশ্যই করি, এইটা আমার দায়িত্ব। আল্লাহ, কি অত্যাচার! নীলাপু হঠাৎ আমার ফোনটা হাতে নিয়ে স্ক্রিন অন করলো, তারপর চোখ ছোট ছোট করে গ্যালারির দিকে তাকালো। এই যে এত সেলফি কবে তুললি? কেন? সুন্দর লাগতেছিল তাই তুলছি। আয়নায় নিজেকে দেখে এত মুগ্ধ হওয়ার কি আছে? তোমার থেকে শিখেছি, তোমার ফোন খুললেই তো হাজারটা ছবি। আমারটা আলাদা, আমি মেয়ে। আবার সেই একই ডায়লগ? কারণ সত্যি কথা বারবার বলতে হয়। আচ্ছা ঠিক আছে, এখন ফোন দাও। না দিলে? ছিনিয়ে নিব। ও মা, আমার থেকেই? হুম। আমি হাত বাড়াতেই নীলাপুর সাথে সাথে ফোনটা পেছনে লুকিয়ে ফেলল, তারপর ভ্রু উঁচু করে তাকালো। এত সাহস কবে থেকে হলো তোর? যেদিন থেকে বুঝেছি তুমি শুধু শুধু আমার উপর বসগিরি করো। আমি বসগিরি করি? অবশ্যই, বাসায় ঢুকলে শুরু হয় তুর্য এটা কর, তুর্য এটা নিয়ে আয়, তুর্য আমার চার্জার কোথায়। আমি কি তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? না, তুই আমার কাছের ছেলে। কি? নীলা আপু হেসে ফেলল, সেই পরিচিত হাসি। ছোটবেলা থেকে এই একটা জিনিস কখনো বদলায়নি, যত রাগী দেখাক, হাসলেই পুরো মুখটা কেমন যেন নরম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, কাছের ছেলে না, একটু আদুরে টাইপের চাকর। তোমার সাথে কথা বলাই ভুল। কিন্তু তারপরও সারাদিন আমার রুমে পড়ে থাকিস কেন? আমি থাকি। হুম, আমি বাসায় না থাকলেও আমার রুমে গিয়ে এসি চালিয়ে শুয়ে থাকিস। ভাবিস আমি জানি না? আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। ওইটা আমার জন্য না, তোমার জন্য। এসি ছাড়লে তবেই না তোমার রুম ঠান্ডা থাকে। আর আমার পারফিউমের গন্ধও ভালো লাগে, তাই না? ধুর, কি যে বলো, তুমি না একদম অসহ্য। তবুও আমার সাথেই সবচেয়ে বেশি সময় কাটাস। আমি চুপ করে গেলাম, কারণ কথাটা মিথ্যা না। নীলাপুর সাথে ঝগড়া করি, তর্ক করি, রাগ দেখাই, কিন্তু ও বাসায় না থাকলে কেমন যেন ফাঁকা লাগে। নীলাপু এবার একটু শান্ত গলায় বলল, সৌন্দর্য, কি? তুই যত বড়ই হয়ে যাস না কেন, আমার কাছে সবসময় স্পেশাল থাকবি। তাই একটু বেশি বকা দি, বেশি খেয়াল রাখি। আমি কিছু বললাম না, শুধু ওর দিকে তাকিয়ে রইলাম, কারণ এই মেয়েটা অদ্ভুত। একদিকে সারাদিন ঝগড়া করবে, বকা দিবে, মাথা খাবে, আবার অন্যদিকে আমার সামান্য জ্বর হলেও রাত জেগে পাশে বসে থাকবে। আমি চুপচাপ সোফার এক কোণে বসে রইলাম। নীলাপুও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। পুরো ঘরটা হঠাৎ কেমন যেন শান্ত হয়ে গেল। একটু আগেও যে মেয়েটা আমার সাথে ঝগড়া করছিল,
সে মেয়েটাই এখন একদম নরম চোখে তাকিয়ে আছে। কি দেখছিস এভাবে? কিছু না। কিছু না হলে মানুষ এভাবে তাকিয়ে থাকে? তুমি না মাঝে মাঝে অনেক অদ্ভুত কথা বলো। আমি অদ্ভুত? কখনো মনে হয় তুমি আমাকে একদম ছোট বাচ্চা ভাবো, আবার কখনো এমনভাবে কেয়ার করো যেন আমি হারিয়ে গেলে তুমি নিজেই কাঁদবে। নীলাপু কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে আমার পাশে বসল। হারিয়ে গেলে কাঁদবো না তো কি নাচবো? দেখছো, আবার শুরু করেছ। কি শুরু করছি? এই যে এমনভাবে কথা বলো যেন আমি তোমার অনেক আপন কেউ। তো তুই কি আপন না? আমি উত্তর দিতে পারলাম না, কারণ নীলাপু শুধু আপন না, ও আমার জীবনের এমন একটা অভ্যাস যেটা ছাড়া পুরো দিনটাই অসম্পূর্ণ লাগে। ছোটবেলায় স্কুলে যেতে ভয় পেলে এই মেয়েটাই হাত ধরে নিয়ে যেত। রাতে বিদ্যুৎ চলে গেলে আমি ভয় পেতাম বলে নিজের রুমে বসিয়ে গল্প শোনাতো। আমি অসুস্থ হলে নিজের খাবার রেখে আগে আমাকে খাওয়াতো। আর এখন এখন সারাদিন ঝগড়া করে, বকা দেয়, ফোন চেক করে। তবু দিন শেষে আমার সবচেয়ে বেশি ভালো লাগার মানুষটাই ও। নীলা আপু হঠাৎ আমার চুল এলোমেলো করে দিল। কি এত ভাবিস বলতো? ভাবি, তোমার বিয়ে হয়ে গেলে কি হবে? মানে? মানে তখন তো তুমি আর এভাবে আমার সাথে ঝগড়া করবে না, আমার ফোন চেক করবে না, রাতে জোর করে খেতে ডাকবে না। তখন তো অন্য কেউ তোমার সব সময় পাশে থাকবে। নীলা আপু কিছু বলল না, শুধু চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। জানো, মাঝে মাঝে ভাবি তোমার বরটা অনেক বিরক্ত হবে। কেন? কারণ তুমি অনেক বকা দাও। সবাই কি তোর মতো হবে নাকি? আমি তো অনেক ভদ্র। খুব ভদ্র। এই ভদ্র ছেলেটাই ছোটবেলায় আমার চকলেট চুরি করে খেত। ওইটা পুরনো মামলা, এখন এসব তোলা যাবে না। সব মনে আছে আমার। তোমার সমস্যা কি জানো? তুমি কিছুই ভুলে যাও না। তোর ব্যাপারে ভুলে যাওয়ার মতো কিছু পাই না। আমি আবার চুপ হয়ে গেলাম। এই মেয়েটার কথাগুলো অদ্ভুত, খুব সাধারণভাবে বলে, কিন্তু কেন জানি বুকের ভেতর অন্যরকম লাগে। নীলা আপু এবার আমার কাঁধে মাথা ঠেকিয়ে ধীরে বলল, একটা কথা বলি? বলো। তুই যখন বড় হয়ে যাবি, নিজের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাবি, তখন আমাকে ভুলে যাস না যেন। তোমাকে ভুলে যাব কেন? সবাই একসময় দূরে চলে যায়। কিন্তু আমি যাব না। এখন বলছিস, পরে কোনো সুন্দরী মেয়েকে পেয়ে গেলে তখন আর এই নীলার কথা মনে থাকবে না। উফ, তুমিও না। বলেই আমি থেমে গেলাম। নীলা আপুও চুপ হয়ে গেল। দুজনের মাঝখানে কয়েক সেকেন্ডের অদ্ভুত নীরবতা নেমে এলো। কি হলো, চুপ হয়ে গেলে কেন? কিছু না। এই কিছু না মানেই কিছু একটা। তুই না দিন দিন অনেক বেশি বুঝতে শিখে গেছিস। তোমার সাথে থাকতে থাকতে শিখেছি। নীলা আপু এবার ধীরে ধীরে সোজা হয়ে বসলো, তারপর আমার ফোনটা হাতে নিয়ে স্ক্রিন অফ অন করতে লাগলো। আচ্ছা তুর্য, তোর কলেজে কোনো মেয়ে কি তোকে পছন্দ করে? হঠাৎ এই প্রশ্ন? এমনি জানতে ইচ্ছে করলো। কেন, ইন্টারভিউ নিচ্ছ? উত্তর দে আগে। জানি না। জানি না মানে? মানে আমি কি করে জানবো কে আমাকে পছন্দ করে? ও, তাহলে কেউ নিশ্চয়ই ঘুরঘুর করে তোর আশেপাশে। তুমি এমনভাবে বলছো যেন আমি সিনেমার হিরো। নিজেকে তো কম ভাবিস না। আচ্ছা, ধরো কেউ করেই, তাহলে? নীলাপু হঠাৎ আমার দিকে তাকালো। সেই তাকানোটা কেমন যেন অন্যরকম ছিল, স্বাভাবিক আবার অস্বাভাবিকও। তাহলে দূরে থাকবি। কেন? কারণ এই বয়সে এসব ভালো না। ও আচ্ছা, তুমি পারলে সবসময় আমাকে কেজির বাচ্চা বানিয়ে রাখো। তুই বুঝিস না। কি বুঝি না? কিছু না, আমি শুধু চাই তুই কোনো ঝামেলায় না জড়াস। কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে অন্য কিছু। মানে? মানে কেউ আমার সাথে কথা বললে তোমার কেমন লাগে? একদম আজে বাজে কথা বলবি না। তাহলে এত প্রশ্ন করছো কেন? কারণ আমি তোর বড়, তাই খেয়াল রাখি। সবকিছুর অন্য মানে বের করার দরকার নেই। আমি একটু থেমে গেলাম। কথাটা শুনে কেন জানি বুকের ভেতর কেমন খচখচ করে উঠল। কিছুক্ষণ আগেও সবকিছু কত সুন্দর লাগছিল, আর এখন মনে হচ্ছে আমি হয়তো বেশি কিছু ভেবে ফেলেছি। আমি ধীরে বললাম, আচ্ছা ঠিক আছে। নীলা আপু এবার বারান্দার দিকে হাঁটতে লাগলো। আমি সোফাতেই বসে রইলাম।
হঠাৎ কেন জানি খুব অদ্ভুত লাগতে শুরু করলো। আমি কি সত্যিই বেশি কিছু ভেবে ফেলেছি? নীলা আপু কি শুধু আমাকে ছোট ভাই হিসেবেই দেখে? তাহলে একটু আগে ওর কথাগুলো, ওর কেয়ার, ওর ভয় পাওয়া, এসব কি শুধু বড় বোনের দায়িত্ব? আমি মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালাম। ধুর, আমি এসব কি ভাবছি? নীলা আপু বারান্দায় দাঁড়িয়েছিল। সন্ধ্যার আলো এসে ওর মুখে পড়ছে, চুলগুলো হালকা বাতাসে উঠছে। আমি ধীরে গিয়ে পাশে দাঁড়ালাম। রাগ করেছ? না, তাহলে এভাবে চলে আসলে কেন? এমনি। আবার সেই এমনি? তুই মাঝে মাঝে এমন কিছু কথা বলিস যেগুলোর উত্তর আমার জানা থাকে না। আমি আবার কি করলাম? জানি না। তাহলে? তোর সাথে কথা বলতে বলতে কখন যে তুই ছোট্ট তুর্য থেকে এত বড় হয়ে গেছিস বুঝতেই পারিনি। আমি চুপ করে গেলাম। নীলা আপুও চুপ। দুজনের মাঝখানে শুধু সন্ধ্যার বাতাসটা ঘুরে বেড়াচ্ছিল। ধীরে ধীরে দিন যেতে লাগলো। দুজনেই পড়াশোনা নিয়ে ব্যস্ত। তবে নীলা আপু একটু বেশি ব্যস্ত, কারণ ওর ইনকোর্স চলছে, তাই পড়াশোনা নিয়েই সারাদিন থাকে। আর এসব ব্যস্ততার মাঝেই তামান্না এলো আমার জীবনে। মেয়েটা খুব বেশি সুন্দর ছিল না, কিন্তু কথা বলার ভঙ্গিটা শান্ত ছিল, একদম নরম। প্রতিদিন ও আমার কাছে ম্যাথের একটা নোট চেয়েছিল, সেখান থেকেই কথা শুরু। তারপর ফেসবুকে অ্যাড, রাতে চ্যাট, মিম শেয়ার করা, হঠাৎ হঠাৎ ভয়েস কল। আমি নিজেও বুঝিনি কখন মেয়েটার সাথে কথা বলা আমার অভ্যাস হয়ে গেল। একদিন বিকেলে কলেজ শেষে তামান্নার সাথে রিকশায় ঘুরছিলাম। ঠিক তখনই নীলা আপুর কল এলো। আমি কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে থেকে রিসিভ করলাম। হ্যালো। কোথায় তুই? বাইরে। বাইরে কোথায়? বন্ধুদের সাথে। ও আচ্ছা। কেন? না এমনি, আম্মু খেতে ডাকছিল তাই বললাম। পরে খাবো। ঠিক আছে। কল কেটে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আগে হলে নীলা আপু কমপক্ষে 10টা প্রশ্ন করত, কার সাথে, কোথায়, কখন আসবি। আজ কিছুই করল না। তখন বিষয়টা ভালোই লাগছিল আমার। মনে হচ্ছিল অবশেষে স্বাধীনতা পেলাম। কিন্তু রাত বাড়ার সাথে সাথে কেমন যেন খারাপ লাগতে শুরু করলো। বাসায় ফিরতে ফিরতে প্রায় 10:30 বাজে। ড্রয়িং রুমে ঢুকতেই দেখি নীলা আপু সোফায় বসে টিভি দেখছে। আমি জুতা খুলতে খুলতে বললাম, খেয়েছ? হুম। আম্মু কোথায়? ঘুমিয়ে গেছে। আমি মাথা নেড়ে নিজের রুমে চলে যাচ্ছিলাম। হঠাৎ নীলা আপু ডাকল। তুর্য। আমি পেছনে তাকালাম। মেয়েটা কে? আমার বুক ধক করে উঠল। কোন মেয়েটা? যার সাথে ছিলি? আমি কয়েক সেকেন্ড চুপ, তারপর বললাম, ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড? হুম। নীলা আপু টিভির দিকে তাকিয়ে রইল। ভালো। ছোট্ট একটা কথা, কিন্তু কেন জানি কথাটা শুনে মনে হলো কেউ বুকের ভেতর ছোট্ট একটা পাথর রেখে দিয়েছে। আমি আর কিছু না বলে রুমে চলে এলাম। সেদিন রাতে ঘুম আসছিল না, কারণ আমি প্রথমবার বুঝলাম নীলা আপুর ভালো বলাটা মোটেও ভালো ছিল না। তারপর দিন যেতে লাগলো। আমি আর তামান্না আরও কাছাকাছি হতে লাগলাম। রাতে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, একসাথে ঘুরতে যেতাম, ভিডিও কল করতাম। আর নীলা আপু, সে ধীরে ধীরে আরও চুপচাপ হয়ে যাচ্ছে। আগে আমি বাসায় ফিরলেই ওর রুম থেকে আওয়াজ আসতো। এই তুর্য, আমার জন্য চিপস এনেছিস? এখন দরজাও খোলে না। আগে জোর করে আমার পাশে বসে ফোন ঘাঁটতো, এখন আমি পাশে বসলে উঠে চলে যাই। একদিন দুপুরে আমি ইচ্ছে করেই ওর রুমে গেলাম। নীলা আপু বিছানায় বসে বই পড়ছিল। আমি গিয়ে পাশে বসতেই ও একটু সরে বসল। এই ছোট্ট ব্যাপারটাই কেন জানি খুব খারাপ লাগলো। তুমি আমাকে অ্যাভয়েড করছো? না তো। তাহলে আগের মতো কথা বলো না কেন? সব সময় কি একই রকম থাকা যায়? মানে? তুই এখন বড় হচ্ছিস, নিজের লাইফ আছে, ফ্রেন্ড আছে, সব সময় আমার সাথে পড়ে থাকলে ভালো দেখায়? আমি আর কিছু বললাম না। সেদিনের পর থেকে সময়টা কেমন যেন অদ্ভুতভাবে বদলাতে শুরু করলো। আগে আমার আর নীলাপুর ঝগড়া ছিল প্রতিদিনের রুটিন। সকালে ঘুম থেকে উঠেই ঝগড়া, দুপুরে খেতে বসে ঝগড়া, রাতে ঘুমানোর আগে ঝগড়া। মাঝে মাঝে আম্মু বিরক্ত হয়ে বলতো, তোদের দুজনকে এক ঘরে রাখলে একদিন বাড়ি ভেঙে পড়বে। আর আমরা তখনও থামতাম না। কিন্তু ধীরে ধীরে সেই ঝগড়াগুলো
কমতে শুরু করলো। প্রথম দিকে আমি বুঝিনি, কারণ বদলটা খুব ছোট ছোট ছিল। আগে নীলাপু কলেজ থেকে ফিরেই আমার রুমে এসে ব্যাগ ছুঁড়ে দিয়ে বলতো, এই তুর্য, ফোনটা দে তো, একটা ছবি তুলবো। এখন আর বলে না। আগে আমার ফোনে নোটিফিকেশন আসলেই কৌতূহল নিয়ে জিজ্ঞেস করত। কার মেসেজ? এখন তাকেও দেখে না। আগে আমি রাত জেগে ফোন চালালে দরজা খুলে এসে বকা দিত। চোখ নষ্ট হয়ে যাবে, ফোন রেখে ঘুমা। এখন পাশ দিয়ে হেঁটে চলে যায়। সব কিছুই কেমন যেন বদলে যাচ্ছিল। আমি ভাবতে লাগলাম, এটা হয়তো সময়ের পরিবর্তন। ও বড় হচ্ছে, আমি বড় হচ্ছি। কিন্তু আসলে আমি ভুল ছিলাম, কারণ আসল পরিবর্তনটা শুরু হয়েছিল আমার থেকে। তামান্না এখন আমার জীবনের অংশ হয়ে গেছে। প্রতিদিন কথা, দেখা, হাসি, পরিকল্পনা। একদিন বিকেলে আমি তামান্নার সাথে কলেজ থেকে ফিরছিলাম। ঠিক তখনই আমার ফোন ভাইব্রেট করতে লাগলো। নীলা আপু কল। আমি এক মুহূর্ত তাকিয়ে রিসিভ করলাম। হ্যালো। কোথায়? রাস্তায়। একা? না, তামান্না আছে। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর খুব স্বাভাবিক গলায়, আচ্ছা। কিছু বলবে? না, সাবধানে আসিস। কল কেটে গেল। আমি ফোনটা হাতে ধরে রইলাম কিছুক্ষণ। সাধারণত আগে প্রশ্ন করে ঝড় তুলে দিত, আর এখন কিছুই বলে না। এতে তো আমার ভালো লাগার কথা, কিন্তু কেন জানি খারাপ লাগছিল। আমাকে এভাবে চুপ থাকতে দেখে তামান্না বলল, কি ব্যাপার, চুপ হয়ে আছো কেন? কই না তো। কি না তো? আর উনি তোমায় বারবার কল দেয় কেন? বারবার কোথায় দেখলে? প্রতিদিনই তো দেখি। তো কি কথা তোমার সাথে? তোমার আপন বোনও তো না। সত্যি করে বলো তো, তোমার সাথে আবার কিছু চলছে না তো? মানে এসব তুমি কি বলছো? কি বলছি বুঝো না? একই বাড়িতে থাকো, এত কেয়ার করে তোমাকে। আমার তো কেমন যেন একটা সন্দেহ সন্দেহ মনে হচ্ছে। জানি কি করে। শাট আপ তামান্না, নিজের লিমিট ক্রস করো না। সত্য কথা বললে তেতোই লাগে। চাচাতো বোন কি কখনোই এভাবে এত কেয়ার করে? নিশ্চয়ই কোনো কুমতলব আছে ওর মনে। ওর কথা শুনে আমার ভীষণ রাগ উঠে গেল। আমি রিক্সা থেকে নেমে গেলাম। তোর মতো মানুষের সাথে কথা বলতেও লজ্জা লাগে। বাহ, ডিরেক্ট তুই! এবার তো সত্যি মনে হচ্ছে এমন যুবতী মেয়ে ঘরে থাকলে কার মাথা খারাপ হবে না। নিশ্চয়ই কোনো উল্টোপাল্টা সম্পর্ক আছে। আমি রাগ সামলাতে না পেরে দিলাম এক থাপ্পড়। তাতে তোর কোনো সমস্যা? আর কখনো আমায় কল দিবি না, বলেই আমি হনহন করে চলে আসলাম। সেদিনের পর কয়েকটা দিন কেটে গেল। আমি আর তামান্নার কথাবার্তা প্রায় বন্ধ হয়ে গেছে। ও নিজেও আর মেসেজ দেয় না, আমিও দিই না। অদ্ভুতভাবে সেই ঘটনার পর আমার ভেতরে এক ধরনের বিরক্তি জমে গেছে, নিজের ওপরও আর মানুষের ওপরও। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, নীলা আপুও আর কিছু বলেনি। না ফোন, না প্রশ্ন, না সেই পুরনো ঝগড়া। একদিন সন্ধ্যায় আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। হালকা বাতাস, দূরে আজানের শব্দ, আর আকাশে অর্ধেক চাঁদ। হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ পেলাম। নীলা আপু দাঁড়িয়ে আছে দরজার পাশে, চুল এলোমেলো, চোখে অদ্ভুত একটা শান্তি, কিন্তু ভেতরে ভাঙা কিছু একটা লুকানো। ধীরে ধীরে এসে আমার পাশে দাঁড়ালো। দুজনেই কিছুক্ষণ চুপ। তারপর হঠাৎ সে বলল, তুই ওর সাথে আর কথা বলিস না? কার সাথে? তামান্না। না। কেন? এমনি। নীলা আপু ধীরে ধীরে মাথা নিচু করল। বাতাসে চুলগুলো মুখের ওপর এসে পড়ছে। হাত দুটো শক্ত করে ধরে আছে রেলিং। জানিস, আমি চেষ্টা করেছিলাম নিজেকে বদলাতে। আমি চুপ করে তাকিয়ে রইলাম। আমি ভাবছিলাম তুই বড় হচ্ছিস, তোর নিজের জীবন আছে। আমি যদি আগের মতো ঝগড়া করি, তুই বিরক্ত হয়ে যাবি। আমি কখনো বিরক্ত হইনি। নীলা হালকা হেসে ফেলল, কিন্তু সেই হাসিটা ঠিক হাসি না, ভাঙ্গা কিছু একটা। তারপর হঠাৎ আমার দিকে ঘুরে দাঁড়ালো। তুই জানিস, আমি যখন দেখলাম তুই কারোর সাথে হাসিস, কথা বলিস, তখন প্রথমবার মনে হলো আমি আর তোর সব না। এটা কি বলছো তুমি? সত্যি বলছি, কখন যে তুই আমার অভ্যেস থেকে আমার অনুভূতি হয়ে গেছিস আমি নিজেই বুঝিনি।
আমি তোর উপর অধিকার চাইনি, কিন্তু যতটা আপন ভাবতাম সেটা যে একসময় ভয় হয়ে যাবে সেটা বুঝিনি। ভয়? হ্যাঁ, ভয় এই জন্য যে তুই যদি সত্যিই দূরে চলে যাস। বলেই নীলা কিছুক্ষণ চুপ করে রইল। চোখ দুটো এখনো ভেজা, কিন্তু মুখে কোনো শব্দ নেই। তারপর হঠাৎ ও খুব আস্তে বলল, আমি তোকে ছোট ভাই হিসেবে আর দেখি না তুর্য। এই একটা লাইনে আমার বুকের ভেতর ধাক্কা লাগলো। তাহলে কি হিসেবে দেখো? আমি নিজেও জানি না ঠিক কি নাম দেব, কিন্তু তুই আমার জীবনের সেই জায়গায় চলে গেছিস যেটা আমি কাউকে দিতে চাই না। আমি তোকে নিয়ে চিন্তা করি, তুই হাসলে ভালো লাগে, তুই চুপ থাকলে অস্থির লাগে। এগুলো কি শুধু দায়িত্ব? আমি কিছু বলতে পারলাম না। নীলা এবার আমার দিকে তাকালো। না, এটা দায়িত্ব না, এটা ভালোবাসা। এই শব্দটা বলার পর যেন ও নিজেই একটু থেমে গেল। নিজের মুখেই প্রথমবার উচ্চারণ করা ভয় পেয়েছে এমন একটা মানুষ। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি জানি মানুষ কি বলবে, সবাই বলবে এটা ভুল, এটা অদ্ভুত, কিন্তু সত্যি এটাই, আমি তোকে ভালোবাসি নিজের থেকেও বেশি। কথাটা শুনে আমি খুব একটা অবাক হলাম না, আবার হলামও। কারণ আমার নিজেরও মনে হতো এমন কিছু, কিন্তু নীলাপু প্রকাশ না করায় তেমন গুরুত্ব দেয়নি। আমি ধীরে বললাম, তুমি আগে কেন বলনি? বলার সাহস ছিল না, কারণ আমি ভয় পেয়েছিলাম তুই যদি দূরে সরে যাস। কিছুক্ষণ নীরবতা, তারপর ধীরে ধীরে বললাম, যাব না কখনো দূরে। নীলা চোখ তুলে তাকালো। আমি ধীরে ধীরে ওর কাছে এগিয়ে গেলাম। তারপর এক ঝটকায় নিজের কাছে টেনে নিলাম। তাকে রইলাম ওর চোখের দিকে। যেন এক অদ্ভুত এক নেশা ওর চোখে। আমি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছি। ধীরে ধীরে ওর ঠোঁটের দিকে তাকালাম। দেখলাম ওর ঠোঁট অনবরত কাঁপছে। আমি আর দেরি করলাম না, ঝট করে ওর ঠোঁট জোড়া দখল করে নিলাম। সেই সাথে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। অনবরত কিস করতে লাগলাম। নীলা আপু কোনো বাধা দিচ্ছে না। কিছুক্ষণ পর হুঁশ ফিরতেই আমি ছেড়ে দিলাম। তারপর কিছুটা দূরে সরে গেলাম। কি হলো, দূরে সরে গেলি কেন? সরি, আসলে হুঁশ ছিল না। এতদিন কোথায় ছিল এসব? আমি তাকালাম ওর দিকে, দেখলাম ও মুস্কি মুস্কি হাসছে। তারপর বললাম, জানি না কোথায় ছিল, তবে এখন থেকে কি? সেইটা পরে, আগে তাড়াতাড়ি বিয়েটা করতে হবে। নীলাপু কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল। বিয়ে? না হলে তো তোমাকে এভাবে হারানোর ঝুঁকি নিতে পারবো না। হারানোর ভয় আগে ছিল না? ছিল, কিন্তু বুঝতে দেরি হয়ে গেছে। নীলা একটু কাছে এগিয়ে এলো। আগের মতো রাগী না, আবার পুরোপুরি শান্তও না, মাঝামাঝি এক অদ্ভুত অনুভূতি। তুই সত্যিই বদলে গেছিস তুর্য। তোমার জন্যই। আমার জন্য না, নিজের জন্য। আমি কিছু বললাম না, কারণ কথাটা সত্যি। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নীলা বলল, তাহলে এখন কি করবি? এখন এখন আর লুকোচুরি না। তাহলে সবাইকে কি বলবি? সত্যিটাই, মানুষ যা বলার বলবে। তুমি সারা জীবন এভাবে আমার পাশে থেকো, ঝগড়া করেও বকা দিয়েও আবার এভাবেই। নীলা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে বলল, তাহলে ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। কি? আমাকে কখনো অবহেলা করবি না। আমি হাসলাম। সেই সাধ্য কি আমার আছে? এই কথা শুনে নীলা আর কিছু বলল না। বাইরে তখন বাতাসটা আরও নরম হয়ে এসেছে। আকাশের অর্ধ চাঁদটা যেন আমাদের কথাগুলো চুপচাপ শুনে যাচ্ছে। নীলা ধীরে ধীরে বলল, তাহলে শুরু হোক নতুন গল্পটা। আমি ওর হাতটা শক্ত করে ধরলাম। শুরু তো অনেক আগেই হয়ে গেছে, এখন শুধু নাম দেওয়া বাকি ছিল। নীলা আমার দিকে তাকালো, আর আমি প্রথমবার বুঝলাম কিছু সম্পর্ক শেষ হয় না, শুধু নাম বদলায়। কিছু সম্পর্কের কোনো নির্দিষ্ট শুরু বা শেষ থাকে না। সময়ের সাথে সাথে তারা শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তুর্য আর নীলার এই খুনসুটি, অধিকারবোধ আর লুকিয়ে থাকা ভালোবাসা অবশেষে নিজের গন্তব্য খুঁজে পেয়েছে। কিছু সম্পর্ক সত্যি শেষ হয় না, শুধু নতুন নামে ডাকা মেলে।
আমাদের আজকের এই সিনিয়র চাচাতো বোন যখন আদুরে বউ গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তুর্য আর নীলার এই মিষ্টি রসায়ন যদি আপনার মন ছুঁয়ে থাকে তাহলে গল্পটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এমন আরও সুন্দর আবেগঘন ও রোমান্টিক সব অডিও লাভ স্টোরি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজ তবে এখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো অনুভূতির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।